2023 সালের জানুয়ারি মাসে আমি ইলিগেন থিমসের সাথে ইন্টারভিউতে বসি। যারা রিমোট জবের ব্যাপারে ইন্টারেস্টেড, স্পেশালি ওয়ার্ডপ্রেসের নিচ থেকে, আমি মনে করি আমার এই এক্সপিরিয়েন্সটা তাদের জন্য অনেক বেশি উপকারী হবে। সো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইন্টারভিউর বিস্তারিত বলার আগে আমি একটু শেয়ার করে নিতে চাই যে ইলিগেন থিমসের সাথে আমার আসলে পরিচয়টা কীভাবে হয়। সেটা কিন্তু শুরু হয় 2014 সালের মাঝামাঝি সময়ে। তখন আমি ক্লায়েন্টের ওয়েবসাইট কাস্টমাইজ করতাম। ওই সময় বিভিন্ন থিম নিয়ে কাজ করতে করতে আমি ইলিগেন থিমসের খোঁজ পাই এবং তাদের থিম ইউজ করা শুরু করি। তাদের থিমের একটা স্পেশালিটি ছিল ওই সময়, যার কারণে আমি মনে করি যে তারা মার্কেটটাতে অনেক বেশি ক্যাপচার করতে পারে খুব দ্রুত। যেমন ওই সময় সবচেয়ে টপ সেলিং থিম ছিল মাল্টিপারপাস থিম হিসাবে ইউ ডিজাইন, ই থিম ফরেস্টে। অ্যাবাডাও ছিল ওই সময়, পরবর্তীতে অ্যাবাডা টপে চলে আসে। ওই থিম ফরেস্টের ইউ ডিজাইন বা অ্যাবাডা থিমের ওয়েট ছিল ওই সময় 45 MB 50 MB এরকম, কারণ ওটা ছিল খুবই হেভি ওয়েট মাল্টিপারপাস থিম, অনেক ফাইল। বাট ওই সময় ইলিগেন থিমস একেবারে মাইক্রোনিশ ভিত্তিক টপিকের উপরে থিম নিয়ে আসে, কোনো একটা স্পেসিফিক টপিকের টার্গেট করে, এবং তাদের একটা টার্গেট ছিল, তারা যেটা মেনটেন করতো সবসময়, তাদের থিম ফাইল সাইজ থাকতো সবসময় 1 MB নিচে। তো এটা কাস্টমারদেরকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। এবং আরেকটা বিষয় সবচেয়ে বেশি ভালো ছিল এবং নতুন তারা নিয়ে আসছে, সেটা হচ্ছে তাদের থিমের যেই থিম অপশন প্যানেল, এটা ছিল তাদের নিজস্ব বানানো, এবং এদের ইউআইটা অনেক নিট অ্যান্ড ক্লিন, অনেক চমৎকার কালারফুল ছিল, যেগুলো খুবই ভালো লাগতো ইউজ করতে, অনেক ফাস্টার ছিল। যেখানে থিম ফরেস্টের থিমগুলো কী করতো, থার্ড পার্টি ফ্রেমওয়ার্ক দিয়ে থিম অপশন প্যানেল বানাইতো। আমার পার্সোনালি আমি খুবই ভালো লাগতো তাদের থিম ইউজ করতে, আমি অনেক থিম তাদের ইউজ করতাম, এবং ওই সময় তাদের থিম কাস্টমাইজ করতে গিয়ে ইলিগেন থিমসের যে থিমের যেই প্যাটার্ন, এটা আমার বেশ ভালো একটা মানে দখলে চলে আসছিল। যাই হোক, ওই সময় থেকে ইউজ করার পর এর পরবর্তীতে আমি যখন সাপোর্টে চলে আসি এবং সাপোর্টে জব করার চিন্তাভাবনা শুরু করি, আমি ইলিগেন থিমসে ওই সময় কর্মরত এক ভাই আমাদের, উনি আমাকে রেফার করে সাপোর্টের জন্য ইলিগেন থিমসে। তো সরাসরি আমাকে ইন্টারভিউর জন্য ইনভাইট করা হয়। তো আমি স্কাইপে তাদের সাথে ইন্টারভিউতে বসি 2023 জানুয়ারিতে। যাই হোক, আরেকটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে এইটা 23 বসার আগের বছর, সম্ভবত 22 আমি একবার তাদের সাথে আবার ইন্টারভিউতে বসছিলাম, কিন্তু আমি ইন্টারভিউতেই রিজেক্টেড হয়ে যাই শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে আমার টাইপিং স্পিড। আমি আসলে কখনো ইন্টেনশনালি টাইপিং শিখি নাই। তো ওই সময় আমার স্কোর হয়েছিল 38, যেখানে তাদের রিকোয়ারমেন্ট ছিল 50+। তো আমি রিজেক্টেড হয়ে যাই। তো এরপরে 1 সপ্তাহ আমি টাইপিং শিখি, এবং পরবর্তীতে কিন্তু টাইপিং শেখার পরে স্কোর যখন আমার 50+ হয়ে যায়, বাট আমি কিন্তু পরে আর অ্যাপ্লাই করি নাই বা করা হয় নাই। তো এরপরে 2023 জানুয়ারিতে আবার আমি ইন্টারভিউতে বসি, এবং এই ইন্টারভিউতে বসার পর তারা আমাকে কিছু কোশ্চেন করে, এবং সবার আগে আমাকে যে কোশ্চেনটা করা হয়েছিল, মিচ ছিল যে আমার ইন্টারভিউ নেয়, সে সবার আগে আমাকে যে কোশ্চেনটা করছিল সেটা হচ্ছে যে তুমি ডিবি সম্পর্কে কী জানো। ডিবি মানে ইলিগেন থিমসের একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, যে 95% কাস্টমার ওদের ডিবির বর্তমানে। তো যাই হোক, আমি এই কোশ্চেনের আনসারটা একটু ডিফারেন্টলি তাদেরকে দেওয়ার সুযোগ হয়েছিল আমার। সেটা কীরকম, যে আমি এই ইন্টারভিউতে বসারও প্রায় 1 বছর আগে থেকে একেবারেই পার্সোনাল ইন্টারেস্টে ওদের যে পাবলিক একটা ফেসবুক গ্রুপ আছে, যেখানে অনেক কাস্টমাররা বিভিন্ন ধরনের ইস্যুস পোস্ট করে, আমি ওদেরকে হেল্প করতাম, কারণ আমি এগুলো জানতাম। আমার ভালো লাগতো যখন কোনো কাস্টমার কোনো প্রবলেম নিয়ে আসছে, আমি ওদেরকে কমেন্টে এটা সলিউশন দিতাম, এবং ওরা সলিউশন পাইলে যখন অ্যাপ্রিসিয়েট করতো, বা আমার কাছে ভালো লাগতো, একেবারেই পার্সোনাল একটা ইন্টারেস্টে আমি নিয়মিত এখানে সময় দিতাম। এভাবে দিতে দিতে আমি ওইখানে টপ কন্ট্রিবিউটর হয়ে যাই। তো ইন্টারভিউতে আমাকে যখন বলা হলো যে তুমি ডিবি সম্পর্কে কী জানো, তখন আমি কি করি, আমার ওই ফেসবুক গ্রুপের যে টপ কন্ট্রিবিউটরের যে বেজের যে স্ক্রিনশটটা নিই এবং ওকে দিয়ে দিই, এবং আমি ওকে বলি যে আমি ইলিগেন থিমসের যেই ফ্রেমওয়ার্ক বা স্ট্রাকচারের সাথে 2014 সাল থেকে পরিচিত। আমি অনেক ওয়েবসাইট বানাইছি এটা দিয়ে ক্লায়েন্টের, এবং সম্প্রতি আমি ফেসবুকেও কন্ট্রিবিউশন করা শুরু করছিলাম, যার কারণে আমি কিন্তু একটা টপ কন্ট্রিবিউটর ব্যাচ পাইছি তোমাদের গ্রুপে। তো আমি ওকে দেখছি, এবং পরবর্তীতে ওর যত ধরনের রেসপন্স আমি দেখলাম, মানে ওর যে কথা বলার টোন দেখলাম, মানে আমার কাছে মনে হয়েছিল যে ও ওই জায়গাটাতেই কনভিন্সড হয়ে গেছে। এবং পরবর্তীতে ওর তো একটা কোশ্চেন সেট রেডি ছিল, ও আমাকে এই সমস্ত কোশ্চেন করছিল, সবই টেকনিক্যাল কোশ্চেন, যে কীভাবে কাস্টমাইজেশন করলে প্রেফার্ড ওয়ে কী, কাস্টম সিএসএস অ্যাড করতে হইলে সবচেয়ে বেস্ট ওয়ে কী,
এরকম বিষয় আর কি আমাকে সে বিভিন্ন ধরনের কোশ্চেন করছিল, আমি খুব কনফিডেন্টলি চমৎকারভাবে আনসার করতে পারছিলাম। তো মোটামুটি সব কোশ্চেনের আনসার সুন্দরভাবে হয়েছিল এবং আমি ইন্টারভিউর ব্যাপারে খুবই কনফিডেন্ট ছিলাম। তো যাই হোক, পরবর্তীতে খুব ভালোভাবে তার সাথে শেষ হয় এবং তারা আমাকে ট্রায়ালের জন্য সিলেকশন করে, ট্রায়াল দেই, কয়েক সপ্তাহ ট্রায়ালের পরে তারপরে তারা আমাকে ফাইনালি অফার করে এবং আমি সেখানে জয়েন করি। সো আমার এই টোটাল এক্সপিরিয়েন্স থেকে আমি একটা বিষয় নোট করতে বলবো, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা নিশ থেকে জবের জন্য ট্রাই করেন, তাহলে আপনি যেটা করতে পারেন যে ওই নিশের যে সমস্ত টপ প্লেয়ার যারা আছে, যাদের ভালো প্রোডাক্ট মার্কেটে চলে, তাদের যে পাবলিক ফোরামগুলো আছে আপনার ওইখানে অ্যাক্টিভ হন। আপনি একদম বিনা পারিশ্রমিকে সর্বোচ্চ ভলেন্টিয়ারি সার্ভিস যেটা বলে দেওয়ার চেষ্টা করেন, নিজে কন্ট্রিবিউট করেন, এতে করে আপনার পোর্টফোলিওটা অনেক বেশি স্ট্রং হবে। আপনি একজন স্ট্রং ক্যান্ডিডেট, আপনার যোগ্যতা দক্ষতা আপনি মুখে এক্সপ্লেইন করার চাইতে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি আপনার কাজ দেখান। এটা হচ্ছে সবচেয়ে বেশি এফেক্টিভ আমি মনে করি। সো এখন তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনাকে কী করতে হবে। ধরেন আপনি থিম ডেভেলপমেন্টে বা প্লাগ ইন ডেভেলপমেন্টে বা সাপোর্টে হোয়াটএভার আপনি যে নিশেই থাকেন না কেন, আপনি ওই নিশ থেকে আপনি আপনার ফ্রি কমিউনিটিগুলোতে সাপোর্ট করার চেষ্টা করেন, আপনি কন্ট্রিবিউট করার চেষ্টা করেন। তাহলে আপনার ভালো একটা পোর্টফোলিও দাঁড়াবে এবং আপনি খুব স্ট্রংলি জবের জন্য মুভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।